আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, পিরিয়ডিক টেবিল মানে হচ্ছে পর্যায় সারণী। তো এই পিরিয়ডিক টেবিল তোমরা এমসিকিউ থিওরিতে অবশ্যই পড়েছো। তো এই পিরিয়ডিক টেবিল মেইনলি একটা এভিলিউশন বলতে পারো বা একটা রেভলিউশন বলতে পারো, যার মাধ্যমে এই পিরিয়ডিক টেবিল কিন্তু তৈরি হয়েছে। অনেক সায়েন্টিস্ট চেষ্টা করেছেন যে আমাদের এই ইউনিভার্সে, ইউনিভার্স বলা উচিত নয়, আমাদের এই পৃথিবীতে যত প্রকারের মৌল রয়েছে সেই মৌলগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার। তো আলটিমেটলি সাকসেসফুল হয়েছেন, বলা যায় যে প্রথম যিনি সাকসেসফুল হয়েছেন তিনি হচ্ছেন মেন্ডেলিভস। তো মেন্ডেলিভস এই মৌলগুলোকে মোটামুটি একটা একটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং তার নামই দেওয়া হয়েছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। তো মেন্ডেলিভ যখন এই পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার করেন, তখন আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা ছিল 63টা মতো। ঠিক আছে, তো 63টা মৌল বা 63টা মৌল নিয়ে তিনি যে টেবিল তৈরি করেন, সেই টেবিলটাই আমরা পড়ি হচ্ছে ওল্ড পিরিয়ডিক টেবিল বা মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভসের পিরিয়ডিক টেবিল কিন্তু এরকম দেখতে নয়। ঠিক আছে, তো পরবর্তীকালে আরো মৌল আবিষ্কৃত হয়েছে। তো যখন আরো আরো মৌল আবিষ্কৃত হয়েছে, তখন তখন এই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলকে মডিফাই করে অন্যান্য মৌলগুলোকে অ্যাড করে যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, যেটা দিয়েছিলেন মোসলে। তো মোসলেস পিরিয়ডিক টেবিল বলা হয় তাকে। তো বেসিক্যালি এই যে পিরিয়ডিক টেবিলটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোসলেস পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তো এই মোসলেস পিরিয়ডিক টেবিল মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের এলাবোরেট ফর্ম। ঠিক আছে, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে যেমন তোমার এরকম ভাবে 1A 2A এরকম ভাবে ছিল না। উনি কি করেছেন, উনি জিনিসটাকে এক্সটেন্ড করে দিয়েছেন। দেখো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে এই একের মধ্যেই ছিল, তোমার 1A 2A, দুয়ের মধ্যে ছিল 2A 2B এরকম। কিন্তু উনি কি করেছেন, উনি দেখো 1A 2A, তারপর দেখো 3A 4A 5A 6A 7A 8A, দেন আবার 3B 4B। তো এরকমভাবে উনি জিনিসগুলোকে সাজিয়েছেন। দেখো এই যে 1B 2B উল্টো পাল্টা করে, অ্যাকচুয়ালি মোজলে কি করেছেন, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলকে ভেঙে দিয়েছেন এবং আলটিমেটলি এলাবোরেট করে দিয়েছে। তাই এটাকে বলা হয় লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। কি বলা হয়, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটা। তো আমাদের এত পিরিয়ডিক টেবিল জেনে কোনো লাভ নেই। তো পিরিয়ডিক টেবিলকে তুমি যদি একটু উপর থেকে দেখো, আমাদের মেইনলি দরকার হচ্ছে 30টা, ফার্স্ট 30টা মৌল। ফার্স্ট 30টা মৌল, যেটা তোমাদের আমি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা পড়ানোর সময় বলে দিয়েছি যে এটাকে তুমি যেভাবে খুশি মনে রাখতে পারো। আমি যেভাবে মনে রাখি, একদম পুরো মানে সিম্বল দিয়ে HHELIBEBCNOFNENMGAL SIPSCL ARKCASCTIV কার্বন ফিকোনাই কু ঝিকঝিক। আমার শর্ট ফর্ম হচ্ছে এটা। কি তাহলে, দেখো আমার শর্ট ফর্মটা হচ্ছে এরকম: HELIBEBCNOFNENMGALSIPSCL ARKCASCTIV কারম্যান ফিকোনাইকু ঝিকঝিক। এটা হচ্ছে আমার শর্ট ফর্ম। ঠিক আছে, তার মানে দেখো এটা ছাড়াও আমার এটা ক্লাস 8-এ আমি মুখস্থ করেছি। HHELIBEBCNOFNENMGALSIPSCL AIKCASCTIV কার্বন ফিকোনাইকু ঝিকঝিক। তো আমার যদি তুমি বলো, এখন তো মুখস্থ হয়ে গেছে যে 20 নম্বর মৌল কি হবে, আমি জানি ক্যালসিয়াম। কিন্তু একটা সময় ছিল যেটা আমাকে ওই HHELIBEB দিয়ে মুখস্থ করতে হতো। ঠিক আছে, তো এটা তো তোমার অ্যাকচুয়ালি লাগছে। তাহলে পিরিয়ডিক টেবিলে তোমার 30টা মোটামুটি ফার্স্ট অ্যাটম লাগছে বা মৌল লাগছে। দেখো বেসিক্যালি তোমার আর কি কি লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে ধরো আমরা এখানে কিছু পিরিয়ড বলে থাকি। ঠিক আছে, মানে যেটাকে বলা হয় শ্রেণী এবং পর্যায়, পিরিয়ড এবং গ্রুপ। তো দেখো মেইনলি 7টা পিরিয়ড রয়েছে আমাদের: 1 2 3 4 5
6, 7। তাহলে পিরিয়ডিক টেবিলে 7 পিরিয়ড রয়েছে, 7 পিরিয়ডস। আর তুমি যদি গ্রুপ দেখো 1 2 3 4 5 6 এরকম ভাবে করে তুমি পাবে টোটাল 18টা গ্রুপ, 18 গ্রুপস। তাহলে আমি এই ফর্ম থেকে প্রথম 30টা মৌল মুখস্থ করছি, 7টা পিরিয়ড এবং 18টা গ্রুপ, এটাকে আমি তোমার পাচ্ছি। দেখো, যেটা ফার্স্ট গ্রুপ তার মৌলগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে, একদম টপ টু বটম তোমাকে এটা মুখস্থ করতে হবে। কি? হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। যেমন আমি মুখস্থ করতাম LINAK, লাইনাক, লাইনাক, LINAK, RBCSFR, এটা মুখস্থ। হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এই কটা তোমাকে মুখস্থ করতে হবে। ফ্রান্সিয়াম হচ্ছে এই মৌল লাস্ট, মানে ফার্স্ট তোমার যে গ্রুপ, সেই গ্রুপের একদম 7টা মৌল, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। তোমাকে আর মুখস্থ করতে হবে এই 18 নম্বর গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা না হলেও চলবে, কিন্তু এটা মুখস্থ করতে হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাস, যাদের লাস্ট কক্ষপথে 8টা করে ইলেকট্রন রয়েছে, মানে কারো শুধু হিলিয়াম বাদে বাকিগুলো কারো 2 8, কারো 2 8 8 এরকম। ঠিক আছে, তো এরকম ভাবে তোমার কিন্তু এই 1 নাম্বার গ্রুপকে মুখস্থ করতে হবে, 18 নম্বর গ্রুপকে মুখস্থ করতে, তোমাকে মুখস্থ করতে হবে 17 নাম্বার গ্রুপকে, 17 নাম্বার গ্রুপকে। এই 17 নাম্বার গ্রুপ হচ্ছে তোমার, দেখো, FClBrIST, দেখো, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি যদি তুমি একটু মুখস্থ করতে পারো এই কটা জিনিস, তাহলে পিরিয়ডিক টেবিল থেকে আমাদের আর কিছু মনে হয় না লাগবে। প্রথম 30টা মৌল, তাহলে কি কি পড়ছি? প্রথম 30টা মৌল, 7টা পিরিয়ড, 18টা গ্রুপের মধ্যে তোমাকে মুখস্থ করতে হচ্ছে ফার্স্ট গ্রুপ, 17 নম্বর গ্রুপ এবং 18 নম্বর গ্রুপে কি কি মৌল রয়েছে। ঠিক আছে, এছাড়া তোমাকে মনে রাখতে হবে এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডস মৌল রয়েছে, বাট এই মৌলগুলোর নাম মুখস্থ করতে হবে না। বাট এই ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডস মৌলগুলো কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, তো সেইগুলো তোমাকে জানতে হবে। তো সেটা আমাদের নোটসের লাস্টের দিকে আছে, শুধু ওইটুকু মনে রাখলেই হবে, এটা এখনই দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমরা পিরিয়ডিক টেবিল থেকে কি পড়বো সেটা জাস্ট একবার বলে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি যে এই পিরিয়ডিক টেবিল কি করে তৈরি হলো। ঠিক আছে, দেখো, প্রথমত হচ্ছে পিরিয়ডিক টেবিলকে বললাম অনেক সায়েন্টিস্ট গবেষণার মাধ্যমে একটা সিঙ্ক্রোনাইজেশন করার চেষ্টা করেছেন। তো প্রথম যে সায়েন্টিস্ট একটু সাকসেসফুল হন, দেখো আলটিমেটলি কি বলতো, কোনো বৈজ্ঞানিক পরিকল্পনা সর্বদাই অনেকগুলো প্রচেষ্টার সমন্বয়, প্রথমেই কেউ একবারে সাকসেসফুল হয়নি। এবং লাইফের ক্ষেত্রেও তুমি যদি দেখো, তুমি কি একবারেই মানে জীবনে প্রথম কম্পিটিটিভ এক্সামের কথা ভেবেছো আর ভেবেই তুমি পরীক্ষা দিয়েছো চাকরি পেয়ে গেছো? এরকমটা হয় না। তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং একটা ব্যাপারই আছে, তোমাকে ট্রাই করতে হবে। তোমাকে নতুন কোনো বিষয়ে তুমি যদি সাকসেসফুল হতে যাও, তাহলে ইউ হ্যাভ টু ট্রাই হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট সাকসেস। এই যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে, এটাকে তোমাকে খুঁজে বার করতে হবে ট্রায়াল অ্যান্ড এরর থিওরির মাধ্যমে। তো যদি আমি তোমাকে এখানে বলি, যেমন আমি স্টক মার্কেটে একটু নিজেকে পছন্দ করি ভাবতে, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি। তো স্টক মার্কেটে আমি প্রায় ধরে নাও 350 থেকে 400 স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করেছি, যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে, কোনটা বেস্ট। ফাইনালি আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি এখন কাজ করি, কারণ এই 400 স্ট্র্যাটেজি তো আমাকে আগে দেখতে হয়েছে না এগুলো আমার জন্য স্যুট করে না। এই 400 স্ট্র্যাটেজি 400 জন মানুষের কাছে স্যুট করে আলাদা আলাদাভাবে, কিন্তু আমার কাছে যেটা করবে এই 400-র মধ্যে, সেটা এর সাথে আমি নিজের কিছু অ্যাডিশন অল্টারেশন করে আমি কিন্তু কাজ করি। তো সবসময়
জীবনে সাকসেস পাওয়ার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। তো এই প্রথম যে সায়েন্টিস্ট এতে সাকসেসফুল হলেন সেটা হচ্ছে নিউল্যান্ডস ল। নিউল্যান্ডস ল, তাহলে নিউল্যান্ড কি ল দিলেন? নিউল্যান্ড হচ্ছেন ওই সায়েন্টিস্ট, তিনি যে ল দিলেন সেটা হচ্ছে নিউল্যান্ডস ল। তাকে বলা হয় ল অফ অক্টেভ। অক্টেভ মানে হচ্ছে আট, মানে আটে অষ্টক সূত্র যাকে বাংলায় বলে, আটের সূত্র বা অষ্টক সূত্র। উনি কি বললেন? উনি মৌলগুলোকে সাজানো শুরু করলেন। কি করলেন? উনি মৌলগুলোকে সাজানো শুরু করলেন। মনে করো এই ফর্ম নেই, এই পিরিয়ডিক টেবিলটা এক্সিস্ট করে না, কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে মৌল রয়েছে, তাকে সাজানো শুরু করলেন। তো দেখা যাচ্ছে যে যখন তিনি ওই মৌলগুলোর অ্যাটমিক ওয়েটের বেসিসে সাজানো শুরু করলেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তো এরকমভাবে উনি যখন সাজানো শুরু করলেন, কটা হলো? 1 2 3 4 5 6, এইচ এইচ এল আই বি বি সি এন ও এফ এন ই, ধরো এটাই বললাম। তো উনি এরকমভাবে যখন সাজানো শুরু করলেন, অ্যাটমিক ওয়েট কন্টিনিউয়াসলি বাড়াচ্ছেন। দেখা যাচ্ছে প্রতি 8 নাম্বার মৌল, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8 মানে অক্সিজেন, ঠিক আছে, প্রতি 8 নাম্বার মৌলতে একটা সিমিলারিটি উনি পাচ্ছেন, ঠিক আছে। যেমন তুমি এইচ এইচ এল আই বি বি সি এন ও এফ এন ই এন এ এম জি এ এল এস আই পি এস সি এল এরমভাবে উনি সাজিয়েছেন। তো দেখা যাচ্ছে প্রতি 8 নাম্বার মৌল, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এই 8 নাম্বার মৌল মধ্যে একটা সিমিলারিটি পাচ্ছেন। যেমন তুমি খেয়াল করো, এই যে অক্সিজেনের নিচে কে রয়েছে? সালফার, তাই না? তাহলে উনি অক্সিজেন আর সালফারের মধ্যে একটা সিমিলারিটি পেয়েছেন, তাই উনি এইভাবে জিনিসটাকে সাজিয়েছেন। যেহেতু 8 নাম্বার মৌলে সিমিলারিটি পেয়েছেন, তাই এর নাম উনি দিয়েছেন অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ। তাহলে দেখো, এভরি 8 এলিমেন্ট রিজেম্বলস ইন প্রপার্টিজ উইথ ফার্স্ট ওয়ান, মানে প্রথমটার সঙ্গে 8 নাম্বারটা সিমিলারিটি রয়েছে, এটা উনি দেখলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই নিউল্যান্ড তাহলে কতগুলো মৌলকে সাজাতে পারলেন? নিউল্যান্ড সব মিলিয়ে ক্যালসিয়াম অবধি, মানে আপ টু 20টা মৌলকে উনি সাজাতে পেরেছেন, তারপরে আর সাজাতে পারেননি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নিউল্যান্ড। এবার নিউল্যান্ডের এই থিওরি ধরে মেন্ডেলিভস এগিয়ে গেছেন, উনি মাঝপথে হতাশাগ্রস্ত হয়ে ছেড়ে দিয়েছেন। তো মেন্ডেলিভস কি করেছেন? সেম প্রসেসই ফলো করেছেন। দেখো, অ্যাটমিক ওয়েট, ইনিও কি ফলো করেছিলেন? অ্যাটমিক ওয়েট। এবার উনার ভুলটা হয়েছিল কোথায়? 8 নাম্বারে ফোকাসড করা, 8 নাম্বার মৌলতে ফোকাস করা। এবার মেন্ডেলিভস কি করেছেন? এই 8টাকে তুলে দিয়েছেন, বলেছেন দেখো সেম কথা, হোয়েন দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জড, তাহলে হোয়েন দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জড in increasing order of atomic weight, in increasing order of atomic weight, every 8th element resembles in properties, বলছে after a regular interval। এটাই ওনার ভাগ্য খুলে দিল। দেখো তাহলে কি এই থিওরিটা এলো কোথা দিয়ে? নিউল্যান্ডস থেকেই এসছে। আফটার এ রেগুলার ইন্টারভেল, যেখানে 8th এলিমেন্ট, দ্য এলিমেন্টস হ্যাভিং সিমিলার প্রপার্টিজ রিঅ্যাপিয়ার। তাহলে উনি বলছেন একটা রেগুলার ইন্টারভেল, সেটা 8 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, একটা রেগুলার ইন্টারভেলে প্রপার্টিসগুলো রিঅ্যাপিয়ার করে, মানে সিমিলারিটিস দেখা যায়। এবং এইভাবে দেখা গেল উনি 7টা পিরিয়ড এবং 9টা গ্রুপে ভাগ করে দিতে পেরেছেন। এবং তখন যতগুলো মৌল ছিল 63টা, উনি 63টা মৌলকে মোটামুটি সাজিয়েছিলেন। ক্লিয়ার? এটা হচ্ছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। আচ্ছা, তাহলে আমরা মোজলেস পিরিয়ডিক টেবিলকে নিয়ে এখনো কিন্তু ভাবিনি, আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল দেখেছি। তো চলো আগে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক্স কি আছে সেগুলো একবার দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। বলছি টু প্লেস সার্টেন এলিমেন্ট ইনটু কারেক্ট গ্রুপ ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ দেয়ার কেমিক্যাল প্রপার্টিস। দেখো, মেন্ডেলিফ রিভার্স দ্য অর্ডার অফ সাম পেয়ার্স অফ এলিমেন্ট, যেমন কোবাল্ট অ্যাটমিক ওয়েট এত, রিঅ্যাপিয়ার্স বিফোর নিকেল এত।
তাহলে মেন্ডেলিভসের পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে। আমরা কি করেছি, আমরা অ্যাটমিক ওয়েটকে একটা ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছি, প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে আরেকটু বড়, মানে বেশি, এরকম অ্যাটমিক ওয়েট। কিন্তু মেন্ডেলিভ কোথাও কোথাও এই রুল ফলো করেননি। যেমন কোবাল্ট, যার অ্যাটমিক ওয়েট 58.9, নিকেল যার অ্যাটমিক ওয়েট 58.7, তাহলে কেন কোবাল্টকে নিকেলের আগে রাখা হয়েছে? এর কারণ হচ্ছে মেন্ডেলিভ হ্যাঁ এটাকে ফান্ডামেন্টাল ধরেছে, বাট ক্যারেক্টারগুলোকেও সিমিলারিটি রাখার চেষ্টা করেছে। তাহলে কেমিক্যাল প্রপার্টিসকে মেলানোর জন্য উনি কোথাও কোথাও এই রুল ব্রেক করেছেন। এবং মেন্ডেলিভ কিছু গ্যাপ রেখে গেছেন তার পুরো পিরিয়ডিক টেবিলে। উনি যে 63টা মৌল যখন আবিষ্কৃত হয়েছে তিনি সেইভাবে সাজিয়েছেন, বাট মাঝে কিছু গ্যাপ রেখেছেন। গ্যাপ রেখে বলেছেন এই মৌলগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি, বাট প্রকৃতিতে আছে, এগুলো কালের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, তো কালের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে কিরকম ভাবে, সেই জন্য উনি ওনার পিরিয়ডিক টেবিলে গ্যাপ রেখে গেছেন। যেমন তুমি যদি দেখো এখানে 3টে গ্যাপের কথা বলা হয়েছে, একা বোরন, একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন। মানে এইগুলো বোরনের সঙ্গে সিমিলারিটি আছে, বা অ্যালুমিনিয়ামের সঙ্গে সিমিলারিটি আছে, বা সিলিকনের সঙ্গে সিমিলারিটি আছে, এমন কোনো প্রপার্টিস পাওয়া যাবে। তো পরবর্তীকালে দেখা গেছে সত্যিই তাই, এরকম 3টে মৌল পাওয়া গেছে যার নাম স্ক্যান্ডিনিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম, ডিসকভার হয়েছিল পরে। তাহলে এইগুলো হচ্ছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। আচ্ছা, কিছু লিমিটেশন রয়েছে। কি লিমিটেশন? লিমিটেশন হচ্ছে দেখো, এই যে হাইড্রোজেনকে নিয়ে উনি খুব কনফিউশনে পড়ে গেছিলেন। তাই হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। কি বলা হয়? দুষ্ট মৌল বা ক্লেভার মলিকিউল বা ক্লেভার অ্যাটম। হাইড্রোজেনকে কি বলা হয়? দুষ্ট মৌল। কেন? কারণ অদ্ভুত ব্যাপার, হাইড্রোজেনকে উনি কারেক্ট পজিশন অ্যাসাইন করতে পারেননি। কারণ এই হাইড্রোজেন কোথাও না কোথাও মেটালের সঙ্গেও সিমিলারিটিস শো করে, কোথাও কোথাও নন মেটালের সঙ্গেও সিমিলারিটিস শো করে। এবার এই জন্য হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশন কোথায় হবে উনি ভালো বুঝে উঠতে পারেননি। ঠিক আছে, এটা ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড, উনি মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল তৈরি করেন তখন আইসোটোপের কোনো ধারণাই ছিল না। আইসোটোপস মানে কি? আইসোটোপ মানে যার প্রোটন নাম্বার সেম, তাহলে মানে ধরো Cl1735 আর Cl1737, ক্লোরিনের যে দুটো আইসোটোপও হতে পারে, এইগুলো ওনার ধারণার বাইরে ছিল, যেটা আমরা এখন পড়ি। সেই জন্য আইসোটোপের পজিশন নিয়ে উনি কোনো ব্যাখ্যা করতে পারেন। দেখো, সাম এলিমেন্টস হ্যাভিং সিমিলার প্রপার্টিস হ্যাড বিন প্লেসড ইন ডিফারেন্ট গ্রুপ। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সিমিলার প্রপার্টিসকে আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে, আবার ডিফারেন্ট প্রপার্টিসকে সিমিলার গ্রুপে রাখা হয়েছে। বুঝতে পেরেছো? মানে দুটোর প্রপার্টি মিলছে, বাট তাদের আলাদা গ্রুপে রাখা হয়েছে। আবার যাদের প্রপার্টি সেম তাদেরকে ডিফারেন্ট গ্রুপে রাখা হয়েছে। কেন? কারণ উনি কোথাও না কোথাও অ্যাটমিক ওয়েটকে প্রায়োরিটি দিয়েছেন, আবার কোথাও কোথাও তোমার কেমিক্যাল প্রপার্টিসকে প্রায়োরিটি দিয়েছেন। সেই জন্য ওনার এরকম মাঝে মাঝে উল্টে পাল্টে গেছে কিছু কিছু ক্ষেত্রে। বোঝা গেল এইটা? আচ্ছা, নেক্সট, এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল থেকে জাস্ট দুটো ইনফরমেশন একটু লিখে নাও খাতায়। 1 নাম্বার লেখো, only 63 elements were discovered at that time. Only 63 elements were discovered at that time. ক্লিয়ার? এটা 1 নাম্বার। আর একটা হচ্ছে ইনার্ট গ্যাস were not discovered at that time. মানে ইনার্ট গ্যাস সেই সময় আবিষ্কৃত হয়নি। ঠিক আছে? আচ্ছা, এই গেল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল।
তো এই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলকে মডিফাই করেন কে? মোজলেস। তাই আমরা এটাকে বলতে পারি মোজলেস পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। অনেকগুলো নাম বলা হয় এটাকে, মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, বা এটাকে বলা হয় লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, যেটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম, উনি কি করলেন, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল থেকে ভেঙে দিলেন। ঠিক আছে, তুমি যদি গুগলে সার্চ করো তাহলে তুমি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি যদি মোজলেস পিরিয়ডিক টেবিলকে দেখো তাহলে এটাকে আমরা কি বলছি, মডার্ন পিরিয়ডিক টেবিল বা লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, মোজলে তাহলে কি চেঞ্জেস করলেন মেন্ডেলিফ থেকে? উনি চেঞ্জ করলেন যে না, অ্যাটমিক ওয়েট নয়, অ্যাটমিক নাম্বার হচ্ছে মোর ফান্ডামেন্টাল। উনি অ্যাটমিক ওয়েটের মাধ্যমে সাজাননি, উনি অ্যাটমিক নাম্বারের বেসিসে সাজিয়েছেন। এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে নিউল্যান্ড কিসের বেসিসে অ্যাটমগুলোকে সাজিয়েছেন, মেন্ডেলিফ কিসের বেসিসে সাজিয়েছেন, আর মোজলে কিসের বেসিসে সাজিয়েছেন? তাহলে কি অ্যাটমিক নাম্বারের বেসিসে সাজিয়েছেন। তো সেম দেখো, সেম কথা, ইফ এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার আফটার এ রেগুলার ইন্টারভেল দ্য এলিমেন্টস হ্যাভিং সিমিলার প্রপার্টিস রিঅ্যাপিয়ার। একদম যা এখানে বলা হয়েছে তাই বলা হয়েছে, শুধু অ্যাটমিক নাম্বার রিপ্রেজেন্ট করে দিয়েছেন। এবং তিনি কি করলেন, 7টা পিরিয়ড 18টা গ্রুপে ভেঙে দিয়েছেন। ঠিক আছে, এবং যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে এক্স রে অ্যাটমিক স্পেকট্রা এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলের ইতিহাস জেনে গেলাম। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। আচ্ছা, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল বলতে কি বলা হয়েছে, এই যে যেটা মোজলেস পিরিয়ডিক টেবিল, তাহলে সেখানে কতগুলো পিরিয়ড রয়েছে, 7টা পিরিয়ড 18টা গ্রুপ। সেটা তোমাদের আমি দেখিয়েও দিলাম যে এটা কি, দেখো 18টা গ্রুপ, 1 2 3 4 5 6 করে ক্যালকুলেট করো, এই অবধি 18টা গ্রুপ। এটা 1 নাম্বার গ্রুপ, 1 নাম্বার গ্রুপ বলতে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকমভাবে টোটাল 18টা গ্রুপ আমার রয়েছে। আর 7টা পিরিয়ড বলতে 1 2 3 4, মানে এই বরাবর 7টা, এই বরাবর একটা গ্রুপ, এই বরাবর দুটো গ্রুপ, এটা 3টে গ্রুপ, 4, এরকমভাবে টোটাল আমার 7টা গ্রুপ রয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমত এটা গেল। তাহলে আমরা কাকে, হরাইজন্টাল রোসকে আমরা পিরিয়ড বলছি, অ্যান্ড ভার্টিক্যাল কলামকে আমরা গ্রুপ বলছি। ক্লিয়ার? নেক্সট দেখো, ইন দিস ফর্ম অফ পিরিয়ডিক টেবিল 6th and 7th পিরিয়ড হ্যাভ 14 এলিমেন্ট ইচ। মানে এখানে বলছে দেখো, ষষ্ঠ এবং সপ্তম পিরিয়ডে 14টা করে এলিমেন্ট রয়েছে। দেখো আমি তোমাদের যে কথাটা প্রথমত বলছিলাম, এই জায়গাটায় দেখো 6 and 7 পিরিয়ডে কত, 14টা করে এলিমেন্ট রয়েছে। আচ্ছা, 14টা করে তো তোমার দেখে দেখো মনে হবে যে কোথায় 14টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এ তো অনেক বেশি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে লং ফর্ম। অ্যাকচুয়ালি 14টা কি, 14টা হচ্ছে এর মধ্যে আরও 14টা করে এলিমেন্ট এক্সট্রা রয়েছে, এই যে, ঠিক আছে, এখানে রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। এগুলো পরে হয়তো দু একটা আরও আবিষ্কৃত হতে পারে, নাকি কাউন্ট ভুল করলাম, 2 4 6 8 10 12 13 14 15, ঠিক আছে। তো মানে আলটিমেটলি 14টা করে এলিমেন্ট রয়েছে। দেখো 6 পিরিয়ডে একটা রয়েছে ল্যান্থানাইড, আর 7 পিরিয়ডে যেগুলো রয়েছে অ্যাক্টিনাইড, সেগুলো পরে আরও আবিষ্কৃত হয়েছে। লং ফর্মের পরে দেখবে কিছু মৌল থাকে যেগুলো পরে আবিষ্কার হয়, সেই জন্য লিটারালি এখানে গ্যাপ রেখে দেওয়া হয়েছে বা ড্যাশ করে দেওয়া হয়েছে। দেখো 6 and 7 বোথ হ্যাভ 14 এলিমেন্ট ইচ, 14টা করে এলিমেন্ট রয়েছে। দেখো এই 6 পিরিয়ডে ল্যান্থানাইড, 7 পিরিয়ডে অ্যাক্টিনাইডস, অল অ্যাক্টিনয়েডস আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে যেগুলো 7 নাম্বার পিরিয়ডে রয়েছে ওগুলো সবাই কি, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট তুমি এমনি লং ফর্ম পড়বে কেন, তুমি কিন্তু মোজলেসটা পড়ছো, নতুনটা পড়ছো না। নতুনটা মানে একদম মডার্ন, আরও মডার্ন, মানে ধরো আরও 2-3টে মৌল অ্যাড হয়েছে, এইগুলো আমাদের না জানলেও চলবে। আমরা প্রথাগত সায়েন্টিস্টদের রুল অনুযায়ী যেগুলো আবিষ্কৃত হয়েছে তার বেসিসে কতগুলো ল্যান্থানয়েড কতগুলো অ্যাক্টিনয়েড রয়েছে সেটা আবিষ্কার করছি। আমি যেটা এখানে দিয়েছি সেটা তো একদম মানে আপডেটেডটা, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ড।
আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ড মানে আমরা এবার চলে যাচ্ছি পিরিয়ডের ক্লাসিফিকেশানে বা ক্যারেক্টারিস্টিক্সে, গ্রুপের ক্যারেক্টারিস্টিক্সে। তাহলে আমাদের পিরিয়ড কটা? 7টা। কোনগুলো? 1 2 3 4 5 6 7, এইগুলোই 7টা। মানে লেফট রাইটে যে পিরিয়ডগুলো রয়েছে। তো এখানে কোনটার কতগুলো করে এলিমেন্ট রয়েছে সেটাই দেখো বলছে। 1 নম্বরে দেখো 2টো এলিমেন্ট রয়েছে, 2 নম্বরে 8টা এলিমেন্ট রয়েছে। এরকমভাবে দেখো 1 নম্বরে 1টা 2টো এলিমেন্ট, তারপরটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা করে এলিমেন্ট রয়েছে। তাহলে সেইটাই করেছে দেখো। 1 নাম্বার পিরিয়ডে 2টো এলিমেন্ট রয়েছে, 2 নাম্বার পিরিয়ডে 8টা এলিমেন্ট রয়েছে, 3 নাম্বার পিরিয়ডে 8টা এলিমেন্ট রয়েছে, তারপরে 4 নাম্বার পিরিয়ডে 18টা, 5 নাম্বারে 18টা, 6 নাম্বারে 32টা এবং 7 নাম্বারে 32টা। তোমাকে এটা মনে রাখতে হবে নাম্বার অফ এলিমেন্ট। এখানে মনে রাখতে হবে যে হুইচ অন ইজ দ্য শর্টেস্ট পিরিয়ড। তোমাকে তখন বলতে হবে যে 1 নাম্বার পিরিয়ড যেটা, দিস ইজ দ্য শর্টেস্ট পিরিয়ড, কারণ সেখানে মাত্র 2টো এলিমেন্ট রয়েছে। দেখো হুইচ অন ইজ দ্য লংগেস্ট পিরিয়ড যদি বলা হয় তাহলে অ্যান্সার কি হবে? 6 এবং 7। বাট ইনকমপ্লিটলি লংগেস্ট পিরিয়ড যদি বলা হয়, ইনকমপ্লিট লংগেস্ট পিরিয়ড, তবে আমরা অ্যান্সার করব 7। তা বাদে লংগেস্ট পিরিয়ড 6 এবং 7 দুটোতেই 32টা করে রয়েছে। ইনকমপ্লিট কেন? এখনো এখানে মৌল আবিষ্কার করা বাকি রয়েছে। ঠিক আছে, যদিও তোমার যদি বলা হয় লংগেস্ট পিরিয়ড তাহলে তুমি অ্যান্সার 6ই করবে সেফ, কারণ 7-এ এখনো কিছু মৌল আবিষ্কার করা বাকি রয়েছে। ঠিক আছে, এবং সেই জন্য এটাকে ইনকমপ্লিট লংগেস্ট পিরিয়ড বলা হয়। কিন্তু যেটা আবিষ্কৃত হয়ে গেছে সে তার বেসিসে 6 নাম্বার পিরিয়ডটাই হচ্ছে লংগেস্ট পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি জানতে পারলাম পিরিয়ডের ক্লাসিফিকেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ অল গ্রুপ যদি বলা হয় তাহলে দেখো গ্রুপ বলতে আমরা কিন্তু এই গ্রুপটা মেন্ডেলিভসের বেসিসে নিয়েছি, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের বেসিসে নেওয়া হয়েছে। ঠিক আছে, মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিলের বেসিসে, বা তুমি বলতে পারো যে মডার্ন ফর্মেও 1A 2A বলা হয়। বেসিক্যালি এই এই রোমান যেটা সেটা কিন্তু মেন্ডেলিভ ইউজ করেছিলেন, কিন্তু তা বাদে সব সেম। ঠিক আছে, এটা যদি 1A করো তাও কোনো ভুল নেই, 2A করো ভুল নেই, বাট মেন্ডেলিভ এটাকে রোমানে লিখেছেন। অনেকে অনেক রকমভাবে লেখে, এখন তো অনেক রকমভাবে মডিফাই হয়ে গেছে না। তো দেখো আমি কি বলেছি, প্রত্যেকটা গ্রুপ আবার 2টো সাব গ্রুপে বিভক্ত না। মেন্ডেলিভের 1A, তারপরে তোমার 1B, তারপরে তোমার 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 কি আছে 2 নাম্বারে যেটা, তাহলে 2A 2B 3। ক্লিয়ার? এরকমভাবে আমাদের 3A 3B এরকমভাবে ভাগ করা রয়েছে। তার মানে হিসাব মতো সেটাকে যদি ভাঙা হয় তাহলে কতগুলো আমার রয়েছে? 16টা। 1A 1B 2A 2B 3A 3B এরকমভাবে। তো আমাদের এতগুলো লাগে না, প্রত্যেকটা গ্রুপে যে এলিমেন্টগুলো রয়েছে তার কিছু নাম থাকে। যেমন 1A গ্রুপ, 2A গ্রুপ, 1B গ্রুপ, এই 3টে তোমাকে আগে জানতে হবে। দেখো এটা হচ্ছে 1A গ্রুপ, এটা 2A গ্রুপ, ঠিক আছে, এটা 3A গ্রুপ। তো এরকমভাবে তোমাকে জানতে হবে যে কোনটা কি আছে। ঠিক আছে, বা তোমার যদি বলা হয় 1B গ্রুপ, 1B গ্রুপ কোথায় আছে? 1B এই যে 1B গ্রুপ। তাহলে এরকমভাবে প্রত্যেকটা গ্রুপের কিছু নাম থাকে এবং তার মৌলগুলো সম্পর্কে একটু জানতে হয়। তাহলে এটা একটু মুখস্থ করতে হবে তোমাকে। 1A গ্রুপকে আমরা বলে থাকি অ্যালকালি মেটাল। ঠিক আছে, 2A গ্রুপকে আমরা বলে থাকি অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ। 1B গ্রুপকে আমরা বলে থাকি কয়েনেজ মেটাল। খুব গুরুত্বপূর্ণ, কেন তাই কয়েন তৈরি হয় তাই একে অনেকে কয়েনেজ মেটাল বলে থাকে। 6A কে আমরা বলে থাকি চ্যালকোজেন। 7A কে আমরা বলে থাকি হ্যালোজেন। খুব গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে, আর 9 নাম্বার গ্রুপকে বলে থাকি জিরো বা ইনার্ট গ্যাস গ্রুপ। তো এইগুলো একটু তোমাকে মুখস্থ করতে হবে। যেমন আমি তোমাকে এটা মুখস্থ করতে বলেছিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ইনার্ট গ্যাসগুলো কী কী রয়েছে। দেখো যেটা হ্যালোজেন এটাকেও তোমাকে মুখস্থ করতে বলেছিলাম, মনে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তোমাকে কতগুলো জিনিস মুখস্থ করতে বলেছি, এই যে 17 নাম্বার যেটা, তাই না? তাহলে এটা মুখস্থ করতে হবে। তারপর তোমাকে এটাও মুখস্থ করতে বলেছিলাম, LINAK, লাইন্যাক,
রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো কয়েনেজ মেটালকে তুমি যদি, হ্যাঁ তুমি চ্যালকোজেনকে মাথায় রেখো যে 6 নম্বর গ্রুপ চ্যালকোজেন, যেটা অক্সিজেনের ওই গ্রুপটা, ঠিক আছে, অক্সিজেন সালফার সিলিকন ওই গ্রুপটা। আর কয়েনেজ মেটাল মাথায় রেখো এই যে CuAgAu, দেখো অরাম মানে গোল্ড, গোল্ড কয়েন বলি না আমরা, সিলভার কয়েন বলি না আমরা, কপার কয়েন বলি না আমরা, তাই যে দিয়ে কয়েন তৈরি করা হয়, ঠিক আছে, তাদেরকে আমরা কয়েনেজ মেটাল বলে থাকি। তো এইভাবে জাস্ট এইগুলো একটু দু একটা মনে রেখো। আর এদিকে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে, দেখো হ্যালোজেন। হ্যালোজেন যে মানে 7 নাম্বার গ্রুপ যেটা, সেটা বা 17 নাম্বার গ্রুপ বলতে পারো, যেটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। কেন? তার কারণ হচ্ছে এখানে সলিড, লিকুইড, গ্যাস সব ধরনের মৌলই প্রেজেন্ট। যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিডিন এগুলো সবই অধাতু, অথচ এখানে সলিড হিসাবে রয়েছে দেখো আয়োডিন এবং অ্যাস্টাটিন, লিকুইড হিসাবে রয়েছে ব্রোমিন, গ্যাস হিসাবে রয়েছে ফ্লুরিন অ্যান্ড ক্লোরিন। তাহলে 6 নাম্বার যে গ্রুপ সেটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জিরো বা ইনার্ট গ্যাস গ্রুপ, যাকে আমরা বলি মোনো অ্যাটমিক গ্যাস অর নোবেল গ্যাস। মোনো অ্যাটমিক গ্যাস বা নোবেল গ্যাস, ঠিক আছে। তো এটা তো আমরা জানি, কারণ এদের লাস্ট কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন রয়েছে, মানে সর্বাধিক ইলেকট্রন থাকার জন্য এরা কি প্রচণ্ডভাবে স্ট্রং। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আমরা তাহলে এইটা বুঝে গেলাম, এখানে আমার আর কোনো প্রবলেম নেই আপাতত। এবার দেখো, এবার হচ্ছে তোমার তোমার কিছু ইনফরমেশন একটু তোমাকে দেখতে হবে। আচ্ছা, যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি একটা নাম একটু লিখে নাও, একটা পয়েন্ট একটু লিখে নাও। দেখো ব্রোমিন, এই যে বিআর মানে এর কথা বলছি, ব্রোমিন, ব্রোমিন ইজ, ব্রোমিন ইজ only non metallic, bromine is only non metallic liquid element, liquid element, bromine is only non metallic liquid element, bromine is only non metallic liquid element, ঠিক আছে। আর এই যে যেটা তোমার জিরো গ্যাস বা ইনার্ট গ্যাস, সেটা একটু লিখে রাখো। দ্য আউটার, the outer, the outermost layer, the outermost layer বা shell, the outermost shell of noble gas, the outermost shell of the noble gas is fully filled by electron. The outermost shell of the noble gas is fully filled by electron. ক্লিয়ার? তাহলে এবার চলো, এবার বলছে তুমি যদি এবার ওই পিরিয়ডিক টেবিলকে আরো ডিটেলে দেখো, তাহলে এস ব্লক মৌল পাবো, পি ব্লক মৌল পাবো, ডি ব্লক মৌল পাবো এবং এফ ব্লক মৌল পাবো। এগুলো কি? এগুলো হচ্ছে, আমরা জানি যে আমরা অ্যাটমিক নাম্বার যখন পড়েছিলাম, বা অ্যাটমিক নাম্বার কেন বলছি, অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছিলাম, তখন আমরা অ্যাটমিক নাম্বারকে যখন ভেঙেছিলাম, তখন আমরা আব্বাও প্রিন্সিপাল অনুযায়ী ভেঙেছিলাম, মনে আছে? তোমরা সবাই সেটা জানো, আব্বাও প্রিন্সিপাল দিয়ে কিভাবে কোনো অ্যাটমকে ভাঙতে হয়। যেমন আমরা কি জানি, আমরা জানি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4s2, 3d, 1 2 3 4 5 6 10 এরকম। তো আমরা এরকম, এটা হচ্ছে 30 যেটা রয়েছে, তারপরে আমরা একে সাজিয়ে লিখতাম যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মেইনলি, এটা হচ্ছে আমাদের মেইনলি তোমার বলতে পারো আব্বাও প্রিন্সিপালের মেইন ফর্মুলা। তো
আমরা এইগুলো কোথায় পাচ্ছি? আমরা বলেছিলাম সেই বাড়ির মধ্যে ছোট্ট রুম, এস মানে শোয়ার রুম, পি মানে বাথরুম, ডি মানে ডাইনিং রুম, আর এসপিডি এফ, এফ মানে হচ্ছে যেখানে তোমার আরাম করা হয় বা তোমার বা যেটা বলতে পারো যেটা হল রুম আরো বড়। তাহলে এসপিডিএফ, তাহলে যে মৌলগুলোর আলটিমেটলি যে কক্ষে ইলেকট্রন রয়েছে সেই মৌলগুলোকে আমরা তার নাম অনুযায়ী বলে থাকি। যেমন এস ব্লক মৌল মানে সবার এস কক্ষে ইলেকট্রন রয়েছে, লাস্ট যে ইলেকট্রনগুলো এস কক্ষে রয়েছে। বা তুমি বলতে পারো মানে যে লাস্ট যে ইলেকট্রন এক্সচেঞ্জ হয় সেটা এস অরবিটে হয়, এর লাস্ট যে ইলেকট্রন সেটা পি অরবিটে হয়, এর লাস্ট যে ইলেকট্রন ডি অরবিটে হয়, এর লাস্ট যে ইলেকট্রন এফ অরবিটে হয়। যেমন তুমি ভাবো, দেখো ইন দিস এলিমেন্ট ভ্যালেন্স ইলেকট্রন এন্টার এস অরবিট, যেটা বলছিলাম পি অরবিট, ডি অরবিট, এফ অরবিট। তো এফ ব্লক মৌল আমার দরকার নেই কারণ এটা হায়ার কেমিস্ট্রিতে লাগে। ডি ব্লক মৌল অবধি যদি আমরা দেখি, যেমন তোমরা ভাবো যে যখনই কোনো, তুমি ভাবো আমরা ইলেকট্রন বিন্যাস করি, ধরো যার 3টে ইলেকট্রন রয়েছে তাকে তুমি কোথায় রাখবে? 1s2 2s1। তাহলে লাস্ট কক্ষপথে লাস্ট ইলেকট্রনটা কোন কক্ষপথে ঢুকলো বা কোন অরবিটে ঢুকলো? এসে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো এস ব্লক এলিমেন্ট। কারো ধরো 1s2 2s2, এটাকে আমরা কি বলবো? এস ব্লক এলিমেন্ট। ধরো 1s2 2s2 2p6 3s1, কি ব্লক এলিমেন্ট? এস ব্লক এলিমেন্ট। লাস্টটা কিসে ঢুকছে? এসে ঢুকছে। ঠিক ক্লিয়ার সবার কাছে? তাই দেখো আমরা যদি খুব ভালো করে দেখি, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, এই যে দুটো গ্রুপে দেখো এর একটা ইলেকট্রন রয়েছে, তাহলে 1s1। এর দেখো দুটো ইলেকট্রন রয়েছে, 1s2। ঠিক আছে, এর দেখো 3টে রয়েছে, কি হবে? 1s2 2s1। এর 4টে রয়েছে, 1s2 2s2। দেখো এর 11টা রয়েছে, 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো সবারই এইখানে তুমি যতই অ্যাটমিক স্ট্রাকচার ক্যালকুলেট করো না কেন, তুমি কি দেখতে পাবে? প্রত্যেকেরই তুমি এটাই পাবে যে লাস্ট ইলেকট্রন এসে ঢুকছে। তাহলে এস ব্লক মৌল কাকে বলা হয় বুঝতে পেরে গেছো? পি ব্লক মৌল, লাস্ট ইলেকট্রন পিতে ঢুকছে। তো এখানে বলা হচ্ছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 জেনারেলি এস ব্লক মৌল হয়। ঠিক আছে, এই যে এইগুলো তুমি এখন বুঝে গেছো, এগুলো বলছে যে এস ব্লক মৌলের কনফিগারেশন কি হয়। এখানে কনফিগারেশনটা এক্স্যাক্টলি ঠিক বলা যায় না, NS1 আর হতে পারে NS12, এরকম ভাবে হতে পারে। ঠিক আছে, মানে NS দিয়েই লাস্টে গিয়ে হবে, অনও হতে পারে, লাস্টে 2 হতে পারে। বা তুমি এটাকে বলতে পারো যে এটা NS দিয়ে হতে পারে, মানে এটা লাস্টে এস থাকবে। এটা অত কমপ্লিকেটেড ভাবে দেখার দরকার নেই। এখানেও তুমি বলতে পারো, এগুলো বোঝানো যায়। যেমন দেখো NS2 NP1 হতে পারে, 2 হতে পারে, 6 অবধি যেতে পারে। যেমন এখানে দেখো, ধরো কারো ইলেকট্রন হচ্ছে সাপোজ 5টা, তাহলে 1s2 2s2 2p1। তাহলে এখানে কি হলো? NP কত? দেখো এই যে 2p, লাস্টে দেখো 2s2, দেখো 2s2 লাস্টের টুকু বলছে কনফিগারেশন, আর 2p1 হয়েছে 6-এর জায়গায়। তো এগুলো তোমার মুখস্থ না করলেও চলবে, এগুলো অনেক হায়ার জিনিসপত্র। বাট তুমি মনে রাখবে গ্রুপ 13 থেকে 18 সবাই পি ব্লক মৌল। তাহলে এখানে জানলে গ্রুপ 1 আর 2 এস ব্লক মৌল, গ্রুপ 13 এবং 18 পি ব্লক মৌল। এবং ডি ব্লক এলিমেন্টগুলো প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা ডি ব্লক এলিমেন্ট সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যার ডি রয়েছে। যেমন তুমি দেখো, এইটা আমি তোমাকে বোঝাতে পারি, এটা ভুল আছে। ঠিক আছে,
এটা 1 and 2 হবে, ঠিক আছে, এই জায়গাটায় 1 or 2 হবে, মানে এটা হবে ns 1 2 and n minus 1 d 1 to 10। এটা হচ্ছে এর অ্যাকচুয়াল কনফিগারেশন। কেন? যদি আমরা আর্গন ধরো 4s2 3d5 করলাম, তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হলো, এটা n for 4 ns2 আর এটা 3n minus 1 মানে 3d5 হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি এই কনফিগারেশন দিয়ে হয়, এগুলো না জানলেও চলবে, বাট কনফিগারেশনটা এরকম হয় এদের, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ডি ব্লক এলিমেন্ট, যাদের ডি অরবিটাল রয়েছে, মোদ্দা কথায় ডি অরবিটালে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। দেখো এখানে এই ডি অরবিটাল বা ডি ব্লক এলিমেন্টের কিছু স্পেশালিটি রয়েছে, আমরা একটু পরে পড়বো সেটা, ঠিক আছে, কিন্তু আগে এটা দেখে নাও। এই যে ধরো এই যে দিজ এলিমেন্টস আর কল্ড ট্রানজিশনাল এলিমেন্ট, এটাও পরীক্ষায় প্রচুর কোশ্চেন দেয় যে ডি ব্লক এলিমেন্টদের ট্রানজিশনাল এলিমেন্ট বলা হয়, ঠিক আছে। ট্রানজিশনাল এলিমেন্ট সম্পর্কে আমরা পরে পড়বো, ঠিক আছে। ট্রানজিশনাল এলিমেন্ট কেন বলা হয়, ট্রানজিশনাল এলিমেন্ট কেন বলা হয়, কারণ দেখো যাদের মেইনলি যারা ডি ব্লক এলিমেন্ট তাদের এক নাম্বার ইনকমপ্লিট ডি শেল থাকবে, এরকম অনেক কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আমরা লাস্টে গিয়ে পড়বো, ঠিক আছে। বাট মনে রাখবে যে ট্রানজিশনাল এলিমেন্ট এদের বলা হয়। এক্সেপশন রয়েছে এটা জেডএন, সিডি আর এইচজি, কারণ এগুলো ভোলাটাইল এলিমেন্ট, এই তিনটে ট্রানজিশনাল এলিমেন্ট নয়, এটাকে মাথায় রাখবে। এবার চলো ট্রানজিশনাল এলিমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স অফকোর্স রয়েছে। দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশনাল এলিমেন্ট, এখানে বলা হচ্ছে দে মাস্ট বি, দেখো ডি ব্লক এলিমেন্ট, তাদের অবশ্যই ডি ব্লক এলিমেন্ট হতে হবে, অ্যান্ড ইনকমপ্লিট ডি সাবশেল থাকবে, মানে ডি এ কি থাকবে, ডি এ এক থাকবে, 2 থাকবে, 3 থাকবে, কিন্তু ডিতে 10 থাকলে হবে না, ডিতে ইনকমপ্লিট ইলেকট্রন থাকতে হবে। ডি মানে আমরা জানি 10টা ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে। এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকতে হবে, যেমন তুমি একটা জিনিস জানো, ফেরাস অ্যান্ড ফেরিক, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড নাম শুনেছো, Fe2 আর Fe3, মানে আয়রনের দুটো যোজ্যতা হয়, 2ও হয় 3ও হয়, তাহলে ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকতে হবে। তাদের অক্সাইড বা সল্ট আর কালার্ড কম্পাউন্ড, এবং তাদের কিন্তু তারা যে অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে যে কম্পাউন্ড তৈরি করবে, দ্যাট উইল বি কালার্ড ফর্ম, আইদার গ্রিন, না হয় সবুজ, না হলে তোমার ব্লু। যেমন তোমার CuSO4 কপার সালফেট ব্লু কালারের হয়, ঠিক আছে, ব্লু কালার, কারণ Cuটা কি একটা ট্রানজিশনাল এলিমেন্ট, তাই ও কি করছে, অক্সাইডের সঙ্গে রিয়াকশান করে নীল কালারের তৈরি করছে। তো এগুলো কি ট্রানজিশনাল এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাটায়, আমি সেই জন্য এটাকে আলাদা করে লিখে দিয়েছি। পরীক্ষায় কোশ্চেন দেয় হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্রানজিশনাল এলিমেন্ট, তো এখানে লেখো যে ফার্স্ট ট্রানজিশন বা ট্রানজিশনাল বা ট্রানজিশন লেখো, অসুবিধা একই ব্যাপার, ট্রানজিশন এলিমেন্ট, ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট ইজ স্ক্যান্ডিনিয়াম, সরি স্ক্যান্ডিনিয়াম না, স্ক্যান্ডিয়াম, SCANDIUM, স্ক্যান্ডিয়াম SC, যার অ্যাটমিক ওয়েট কত, 21। কেন স্ক্যান্ডিয়ামকে ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, তোমরা জানো আর্গন 4s2 3d1, দেখো ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাই এটাকে আমরা ট্রানজিশনাল এলিমেন্ট বলি। এছাড়া এর ভ্যারিয়েবল ভ্যালেন্সি রয়েছে, এর অক্সাইড কালার কম্পাউন্ড তৈরি করে, তারপরে তোমার ইনকমপ্লিট ডি শেল রয়েছে, ডি ব্লক এলিমেন্ট এরা, তো ফার্স্ট ট্রানজিশনাল এলিমেন্ট কি হবে, স্ক্যান্ডিয়াম, এটা তোমরা জানো, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলো আমরা আবার চলে যাচ্ছি এখানটায় দেখো এইগুলো এফ ব্লক এলিমেন্ট তোমার লাগবে না, এফ ব্লক এলিমেন্ট না জানলেও চলবে, শুধু মাথায় রাখবে এফ ব্লক এলিমেন্ট কনসিস্ট অফ 14 ল্যান্থানয়েডস অ্যান্ড 14 অ্যাক্টিনয়েডস, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এফ ব্লক এলিমেন্টের মধ্যেই কিন্তু
ল্যান্থানয়েডস এলিমেন্ট এবং অ্যাক্টিনয়েডস এলিমেন্ট রয়েছে। একটু আগে আমি যেটা তোমাদের বলছিলাম, কোনটা, এই যে দেখো ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস, যেটা কোথায় রয়েছে, এই যে এই দুটোর মধ্যে ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস রয়েছে। মাথায় রাখবে এগুলো এফ ব্লক এলিমেন্ট, অনেক বড় এলিমেন্ট এগুলো। চলো এবার কিছু তোমার ইনফরমেশান দেখে নাও। টোটাল পিরিয়ডিক টেবিলে এস ব্লক এলিমেন্ট রয়েছে 13টা, টোটাল পি ব্লক এলিমেন্ট রয়েছে 35টা, ঠিক আছে, ডি ব্লক এলিমেন্ট রয়েছে 30টা এবং এফ ব্লক এলিমেন্ট রয়েছে 28টা, ঠিক আছে, টোটাল নাম্বার অফ এফ ব্লক এলিমেন্ট। এবার দেখো বলছে অল এলিমেন্টস অফ এস ডি এফ ব্লকস আর মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে, এস ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট আর এফ ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট কিন্তু না। এ বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলো সবাই মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেনই একমাত্র নন মেটাল এস ব্লক এলিমেন্ট। পি কনসিস্ট অফ নন মেটালিক সাবস্টেন্স, মানে পি কিন্তু নন মেটালিক সাবস্টেন্স, ঠিক আছে, নন মেটালিক সাবস্টেন্স পি। দেখো এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস আর কালেকটিভলি কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এটাও মাথায় রাখতে হবে যে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টকে একত্রে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এস ব্লক অ্যান্ড পি ব্লক এলিমেন্টস আর কালেকটিভলি কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। টোটাল নাম্বার অফ ট্রানজিশনাল এলিমেন্ট কত রয়েছে আমার, 30টা। তাহলে পিরিয়ডিক টেবিলে টোটাল ট্রানজিশনাল এলিমেন্ট কতগুলো রয়েছে, 30টা রয়েছে, এবং সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু আগেই পড়লাম। ক্লিয়ার? আচ্ছা লেখো অল অ্যাক্টিনয়েডস এলিমেন্টস আর রেডিও অ্যাক্টিভ। এই পয়েন্টটা লিখে রাখো, অল অ্যাক্টিনয়েডস আর রেডিও অ্যাক্টিভ, all actinoids are radioactive, all actinoids are radioactive। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট তোমাকে যদি বলা হয় যে আইডেন্টিফিকেশন অফ পিরিয়ড অ্যান্ড গ্রুপ ফ্রম অ্যাটমিক নাম্বার, তোমায় কোনো একটা মৌলের অ্যাটমিক নাম্বার বলে দিল, নাও ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাটম ইজ প্রেজেন্ট ইন হুইচ গ্রুপ অর হুইচ পিরিয়ড। তোমায় ধরো বলা হলো কারো অ্যাটমিক নাম্বার 17, তাহলে সে কোন গ্রুপে রয়েছে, কোন পিরিয়ডে রয়েছে, এগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। বাট সবসময় মাথায় রাখবে মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল আমরা সেটা পারি না, মডার্ন ফর্ম অফ পিরিয়ডিক টেবিল নয় এটা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা তোমার মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের বেসিসে করা হয়, কারণ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলটা একটু সহজ, সেই জন্য তোমাদের মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল লাগে। যারা 11-12-এ পড়াশোনা করেছে তারা আধুনিক পিরিয়ডিক টেবিলের গ্রুপ অ্যান্ড পিরিয়ড নাম্বার বলতে পারে, কারণ আধুনিক পিরিয়ডিক টেবিলের গ্রুপ মানে কত, ধরো কোনোটা 17 নাম্বার গ্রুপ, কোনোটা 18 নাম্বার গ্রুপ, এটা কিন্তু বলা যায় না, এটা একমাত্র বলা যায় অ্যাটমিক নাম্বার দেখে কেবলমাত্র তোমার এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কত নাম্বারে রয়েছে। যেমন দেখো এখানে বলছে অ্যাটমিক নাম্বার যার 17, অ্যাটমিক নাম্বার যার 17 তার ইলেকট্রন কনফিগারেশন কি তোমরা সবাই জানো, এমনি নর্মাল ইলেকট্রন কনফিগারেশন করো 2, 8, 7, দেখো এটাই করা রয়েছে না। তাহলে এই যে জিনিসটা এখান থেকে তুমি বলতে পারো কত নাম্বার পিরিয়ডে রয়েছে আর কত নাম্বার গ্রুপে রয়েছে। যেমন যতগুলো মানে সংখ্যা তুমি লিখেছো 2, 8, 7, তিনটে সংখ্যা লিখেছো 1 + 1 + 1, মানে তিনটে শেল তুমি লিখেছো, তিনটে শেল লিখেছো, তাই না? তো KLM তিনটে শেল লিখেছো, তো তিনটে শেল লেখা মানে নাম্বার অফ শেল ইজ নাম্বার অফ পিরিয়ড। তাহলে কত নাম্বার পিরিয়ডে রয়েছে, 3 নাম্বার পিরিয়ডে রয়েছে। লাস্ট যে শেলে যতগুলো ইলেকট্রন লিখেছো সেটাকে কি বলা হয়, ভ্যালেন্স শেল ইলেকট্রন, কত 7, এটাকে বলা হয় গ্রুপ। তাহলে এ হচ্ছে 3 নাম্বার পিরিয়ড অ্যান্ড 7 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পিরিয়ড অ্যান্ড 7 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পিরিয়ড অ্যান্ড 7 নাম্বার গ্রুপ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাটমিক নাম্বার 20, 20কে কিভাবে আমরা ভাগ করব, 2, 8, 8, 2, কত নাম্বার পিরিয়ড হবে, 1, 2, 3, 4, তাহলে 4টে পিরিয়ড হবে, এটা একটু ভুল লেখা হয়ে গেছে। নাম্বার অফ শেল কত, 4, নাম্বার অফ পিরিয়ড 4, মানে এটা কপি পেস্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। ভ্যালেন্স শেল ইলেকট্রন কত রয়েছে, 2, তাহলে কত নাম্বার গ্রুপে রয়েছে,
2 নাম্বার গ্রুপে রয়েছে। ক্লিয়ার? একদম পাক্কা? দেখো তুমি একটু মিলিয়ে দেখো মিলছে কি না। তাহলে আমরা এই যে কার 17 নাম্বার যে এলিমেন্ট, অ্যাকচুয়ালি এটা ক্লোরিন আর এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্লোরিন আর ক্যালসিয়ামে আমরা যেটা দেখলাম পিরিয়ড নাম্বার 3 গ্রুপ নাম্বার 7, দেখো তো হয় কি না। দেখো এই যে 17 নাম্বার এলিমেন্ট কত নাম্বার পিরিয়ড রয়েছে? 3 নাম্বার পিরিয়ড, 1 2 3, তাহলে 3 নাম্বার পিরিয়ড। আর 7 নাম্বার গ্রুপ দেখো এই যে 7A, এটা অ্যাকচুয়ালি মেন্ডেলিফ বললাম না 7A, তাহলে 7 নাম্বার গ্রুপ AB দরকার নেই। এরপরেও ক্যালকুলেশন করে A না B সেটা বার করা যায়, বাট সেই ক্যালকুলেশন তোমাদের লাগে না। আর আমরা দেখলাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত? 4 নাম্বার পিরিয়ড, 1 2 3 4, 4 নাম্বার পিরিয়ড অ্যান্ড 2 নাম্বার গ্রুপ, দেখো 2 নাম্বার গ্রুপ, তাহলে আমরা সেটা বার করে নিলাম। ইজি, তাহলে যে কোনো অ্যাটমিক নাম্বার এবং পিরিয়ড দেখে তুমি বার করতে পারবে। আমাকে বলো তো, যদি 27 নাম্বার হয়, 27 যদি অ্যাটমিক নাম্বার হয়, তাহলে বলো তো এই কত নাম্বার পিরিয়ড এবং কত নাম্বার গ্রুপে রয়েছে? হচ্ছে না তো। দেখো মেইনলি তোমরা ইলেকট্রন বিন্যাস করাটা আমি অ্যাটমিক নাম্বারে যখন অ্যাটমিক স্ট্রাকচার ক্লাসটা করেছিলাম তখন অল্প করে বলে দিয়েছিলাম। এটা কি হবে? 2 8 8, কত হয়ে গেল? 8 আর 16 18 হয়ে গেছে। 18 আর 9 এটা হয়, তো 9 তো হয় না। তো আমি তোমাদের কি বলেছিলাম যে প্রথমে তোমাকে ভাঙতে হবে 2 8 8, এরমভাবে ভাঙতে হবে। কেন 2 8 8 করে? এবার দেখো এখানে বলছি, এই দেখো সর্বাধিক নাম্বার অফ ইলেকট্রন, ধরো তোমাকে বলেছে, এবার চলো কিছু ক্যালকুলেট কিছু করি তাহলে তোমার একটু সুবিধা হলেও হতে পারে। সরি, এটা চলো একটু দেখি। এটা দেখো, ধরো তোমাকে কিছু মৌল বলে দিয়েছে, আমি 3 4টে করি তাহলে তোমার একটু সুবিধা হবে। ধরো তোমাকে বলে দিয়েছে কোনো একটা অ্যাটমের কত নাম্বার, ধরো 19 19, তাহলে কি করবে? 2 8 8, কত হলো? 8 8 16 17 18, 19 মানে 1। ক্লিয়ার? ধরো কারো বলে দিয়েছে 22, 2 8 8, কত হলো? কত হলো? 18 19 20 21 22, 4। ক্লিয়ার? কারো ধরো বলে দিয়েছে 27, তাহলে 2 8 8 9, 9 তো হতে পারে না। দেখো এখানে ম্যাক্সিমাম 18টা হতে পারে, কিন্তু 9 হতে পারে না। কোনো লাস্ট শেলে 9টা ইলেকট্রন থাকতে পারে না, কোনো লাস্ট শেলে 9টা ইলেকট্রন থাকতে পারে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কোনো লাস্ট শেলে 9টা ইলেকট্রন থাকতে পারে না, কিন্তু মাঝে 9টা থাকতে পারে, কিন্তু লাস্ট শেলে 9টা থাকতে পারে না। লাস্ট শেলে 9টাকে কি করতে হবে? আমার 9টাকে তখন ভাঙতে হবে 8-এর কনটেক্সটে, 8 এবং 1। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2 8 8 1, 2 8 8 8 1, এরমভাবে ভাঙতে হবে। ক্লিয়ার? তো চলো দেখো আরেকবার একটু বলে দিচ্ছি জিনিসটাকে। ধরো কারো ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে, কারো ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে ধরো 45, ঠিক আছে? ধরো কারো বলে দিয়েছে 45, আমি এটাই করছি, তাহলে এটা কি হবে? অ্যাকচুয়ালি 8 1 হবে, বুঝতে পেরে গেলে? 8 1 45, ধরো কারো বলে দিয়েছে 45 মানে 2 8 8, কত হলো? দেখো 16টা হয়ে গেছে, আর 20টা হয়ে, ভুল করলাম নাকি? 18 19 না, 18টা হয়েছে, 8 8 16 17 18টা হয়েছে। দেখো 18টা হয়েছে, আমার লাগবে 45টা, তাহলে 45 মাইনাস 18 করলে হয় কত? 27টা। কিন্তু এখানে ম্যাক্সিমাম ধরে 18টা, তখন তুমি এখানে বসিয়ে দাও 18টা, ঠিক আছে? এখান থেকে 18 বাদ দাও, তাহলে পড়ে থাকে 9। তাহলে দেখো 2 8 8 18 9, এবার 9 তো লাস্ট কক্ষপথে থাকতে পারে না, কিন্তু এখানে 18টা ম্যাক্সিমাম থাকতে পারে। তখন তুমি কি করবে? লাস্ট কক্ষপথে 9টা কখনো থাকতে পারে না, তখন ওকে কি করবে? 8 আর 1-এ ভেঙে দেবে। বুঝতে পারলে? এরম ভাবে করা হয়। আমি তোমাকে একটু শিখিয়ে দিলাম, অ্যাটমিক স্ট্রাকচারে সামান্য একটু শিখিয়েছিলাম, কিন্তু এখানে শেখালাম। এটা তো অ্যাকচুয়াল লাগে ক্লাস 9 10-এতে, আর অ্যাটমিক স্ট্রাকচার আব্বাও প্রিন্সিপাল মেনে হয় না। বুঝতে পেরেছো জিনিসটা? তো এখানে মাঝে থাকতে পারে এই ফরম্যাটটা, কিন্তু লাস্টের কক্ষপথে 18টা থাকতে পারে না। বোঝা গেল জিনিসটা? তো এরম ভাবে জিনিসটা ইভেন তুমি ভাবো এটা কত? 8 আর 8 16, 16 প্লাস 2 প্লাস 18 মানে হচ্ছে 36। ধরো তোমাকে বললো কারো 36কে ভাঙো, 36কে ভাঙো ধরো বলা হয়েছে, তাহলে তুমি কি করবে? 36কে 2 8 8 18, 2 8
8 18 না হবে না, লাস্ট কক্ষপথে এখানে 18টা থাকলেও পারবে না, কি হবে তখন, এটা হবে 8 8, বুঝতে পেরেছো? এরকম ভাবেই হবে, না সরি 8 8 8 8 2 হবে, মাই মিস্টেক, কারণ 16 17 18 তো 8 8 2 হবে, এরকম ভাবে ভাঙতে হবে 36 বললে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরকম ভাবে ক্লাসিফিকেশন করতে হয়। তাহলে আমরা যেটা করলাম কত, আমরা যেটা করলাম 27, তাহলে কি হবে 2 8 8 8 1 হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5, 5টা হয়ে যাবে আমার পিরিয়ড আর 1 নাম্বার হয়ে যাবে গ্রুপ। তাহলে 27 নাম্বার যেটা সেটা কোথায় রয়েছে দেখো, অবশ্য এখানে তো তুমি সেই জিনিসটা নাও পেতে পারো, কারণ 27 হচ্ছে 5 নাম্বার গ্রুপ, তো 5 নাম্বার কোথায় গো, এই যে 1 2 3 4 5, ঠিক আছে, 5 নাম্বার গ্রুপ আর 1 নাম্বার, 27 তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, এই দেখো এখানে এই যে 27, এটা অ্যাকচুয়ালি কত নাম্বার গ্রুপে, 1 2 3 4 নাম্বার গ্রুপে রয়েছে। কেন 4 নাম্বার গ্রুপে এরা রেখেছে জানো, কারণ এটা হচ্ছে 2 8 8 9 এই গ্রুপে, কারণ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল তো না, অ্যাকচুয়ালি এই যে ক্লাসিফিকেশনটা, এই যে ভাগটা, এটা বেসিক্যালি 20 অবধি করা যায়, সেই জন্য তোমাকে আমি 27 অবধি দিলাম। অ্যাকচুয়াল ডিভিশনটা এরকম হয়, ঠিক আছে, 20 অবধি করা যায়, সেই জন্য তোমাকে যদি দেয় তো 20 অবধিই দেবে। কারণ দেখো এটাকে কোথায় রেখেছে, 4 নাম্বার পিরিয়ডে রেখেছে, কারণ কারণ 4 নাম্বার তো অনেকগুলো রয়েছে, অ্যাকচুয়ালি 4 নাম্বার তো 18টা থাকতে পারে, ঠিক আছে, আমি তোমাকে ক্লাসিফিকেশন শেখালাম, তোমার ভুল হতে পারে সেই জন্য তোমাকে আমি প্রথমে এটা শেখালাম, কিন্তু এটা করবে কি, যদি 20-র ওপরে তোমাকে কোনোভাবে দেয়, তুমি 18 অবধি এরমভাবে ভাঙবে, 18 অবধি এরমভাবে ভাঙবে, দেখো এই জন্যই তোমাকে শিখিয়েছি 18 অবধি এরকমভাবে ভাঙবে। তাহলে কেন, কারণ এখানে তো ম্যাক্সিমাম 18টা ধরতে পারে, তাই 9 অবধি ভাঙবে, যে জেনারেলি এরকম দেবে না, 20 অবধি দেবে, ঠিক আছে, 20 অবধি দেবে। এবার দেখো এবং এবং এখানে দেখো 9 নাম্বার গ্রুপ, 9 নাম্বার গ্রুপ পেয়ে যাচ্ছ, 9 নাম্বার গ্রুপ। এবার দেখো অ্যাকচুয়ালি দেখো, এই দেখো 9 নাম্বার গ্রুপ মডার্ন ফর্মের, কিন্তু এটা 8B, 8B কেন, কারণ 20-র ওপরে উঠে গেলে তুমি আর পারবে না, 8B কেন, 8 কেন, 8 কেন, তার কারণ হচ্ছে এই যে তুমি একে 8-এ ভেঙে দিয়েছিলে, তাই ও 8-এর পরে গিয়ে আর ওটাকে রাখা যাচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি 1-এ রাখা উচিত ছিল, সেই জন্য এই যে ফর্মটা, এই ফর্মটাকে দিয়ে 27-এর বেশি করা যায় না, শুধু হার্ডলি তুমি এটা বলতে পারো 9 অবধি, আমি তোমাকে এটা ব্যাখ্যা করতে পারি, কিন্তু এটা ওই 9 10-এর লেভেলের নয়, এটা 11 12-এর লেভেলে, সেই জন্য এটা কেন 8 সেটা তোমাকে ব্যাখ্যা করা যাবে না। ফলে আমি যেটা বলেছি তুমি যেটা করবে, এটা 5 নাম্বার পিরিয়ড এবং 1 নাম্বার গ্রুপ, কিন্তু এটা ভুল, সেই জন্য আমি 27 তোমাকে দিলাম, যে 20-র পরে করা যায় না, এটা 20 অবধি করা যায়। এবার 20 অবধি, 20-র পরে হলে তুমি কিভাবে করতে পারবে, ম্যাক্সিমাম 2 8 8 9 করতে পারবে, আর এখানে 9 নাম্বার গ্রুপ বললে ভুল হবে না, কিন্তু এই গ্রুপটা কিন্তু বেসিক্যালি মডার্ন পিরিয়ডিক টেবিলের গ্রুপ, মডার্ন পিরিয়ডিক টেবিলের গ্রুপ। যেমন তোমার যদি 28 বলে, 28 মানে তুমি কি বলো তো, 20-র পরে সহজ হয়ে যায় মডার্ন পিরিয়ডিক টেবিলের তোমার গ্রুপ বলা, যেমন 2 8 8 10 না, তাহলে অ্যাকচুয়ালি এটা 4 নাম্বার পিরিয়ড 10 নাম্বার গ্রুপ, কিন্তু আমার তো মেন্ডেলিফের গ্রুপ দরকার, কিন্তু সেটা পাওয়া যায় না এর থ্রু দিয়ে, বুঝতে পেরেছো? এই জন্য তোমাকে আমি 20-র ওপরে একটা করতে বললাম। হয়েছে? চলো তাহলে পারবে তোমরা এটা, এখানে 2 হবে, ঠিক আছে, তাহলে তার মানে তোমাকে এখানে জেনারেলি দেবে 20 অবধি, ফলে 27 50 এইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। চলো তোমাকে বলা হয়েছে এবার ভ্যালেন্সি ক্যালকুলেশন। আচ্ছা ভ্যালেন্সি ক্যালকুলেশন কি, ভ্যালেন্সি ক্যালকুলেশনও আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছিলাম তখন পড়েছিলাম, যেমন অ্যাটমিক নাম্বার কত 13, তো এর ইলেকট্রন কনফিগারেশন তোমাকে করতে হবে, একটু আগে শিখিয়েছি 2 8 3, তো ভ্যালেন্সি হবে লাস্ট যেটা থাকবে সেটা। দেখো ভ্যালেন্সি অনেক রকমভাবে ক্যালকুলেট করা হয়, যেমন অ্যাকচুয়ালি ভ্যালেন্সি কাকে বলা হয়, যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে, কি বললাম, যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে
বা যতগুলো ইলেকট্রন বর্জন করলে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস মানে 8 নাম্বার ইলেকট্রন বিন্যাস পেয়ে যায় লাস্ট কক্ষপথে, দিস ইজ কল ইটস ভ্যালেন্সি। কি বললাম? দ্য নাম্বার অফ ইলেকট্রন it remove or accept to get the electron configuration of a inert gas, that number is called the valency of that atom. তাহলে যতগুলো ইলেকট্রন বর্জন বা গ্রহণ করলে সে ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? তাহলে দেখো এই ইলেকট্রন কনফিগারেশন 2, 8, 3, তাহলে বলো 3টে ইলেকট্রন ত্যাগ করা সহজ না 5টা ইলেকট্রন গ্রহণ করা সহজ? ডেফিনেটলি 3টে ইলেকট্রন ত্যাগ করা সহজ, তাই নয় কি? তার মানে 3টে ইলেকট্রন ত্যাগ করলে ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস 2, 8 পেয়ে যাচ্ছে, দ্যাট মিনস এর ভ্যালেন্সি 3। অ্যাটমিক নাম্বার 17, 2, 8, 7, 7টে ইলেকট্রন ত্যাগ করা সহজ না একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ? এর ব্যালেন্স হয়ে যাবে 1। তাই দেখো এটা অ্যাকচুয়ালি করা হয় তোমার ওই 4-এর বেশি হলে, 4-এর কম হলে সেটাই ভ্যালেন্সি হয়, 4-এর বেশি হলে 8 থেকে বিয়োগ করে করতে হয়, সব দরকার নেই। যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে তার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়া সহজ হয়, তার ভ্যালেন্সি তাই হবে। যেমন যদি বলা হয় কার্বন 2, 4, দেখো এ 4টে দেওয়াও যেরকম নেওয়াও সেরকম, তাই এর ভ্যালেন্সি 4। বুঝতে পেরেছো? এরকম ভাবে ভ্যালেন্সি ক্যালকুলেশন করা হয়। পারবো আমরা সবাই তাহলে এগুলো? চলো নেক্সট বলছে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছে যে ধরো ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলা হয়? ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলা হয়? দেখো ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলাই হচ্ছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। ভ্যালেন্সি ক্যালকুলেশন শিখে গেছো, অ্যাটমিক ওয়েট তো তোমার পিরিয়ডিক টেবিল থেকে পেয়ে যাচ্ছ, তার মানে অ্যাটমিক ওয়েটকে ভ্যালেন্সি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পাবো। তার মানে আমরা যদি বলি ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি ইজ ইকুয়ালস টু অ্যাটমিক ওয়েট, তাহলে অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি। দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট ডিপেন্ডস অন ভ্যালেন্সি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কার উপরে ডিপেন্ড করে? ডেফিনেটলি ভ্যালেন্সির উপরে। কারো ভ্যালেন্সি বেশি বা কম হওয়ার সাথে সাথে তার ইকুইভ্যালেন্ট ওয়েট কম বা বেশি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যাটমিক ওয়েট ইজ আ ফিক্সড কনসেপ্ট, জাস্ট বলা হচ্ছে, কারণ অ্যাটমিক ওয়েট কারো কখনো চেঞ্জ হয় না, তাহলে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হয় ভ্যালেন্সির জন্য, সেটাই বলা হচ্ছে। ধরো কারো অ্যাটমিক ওয়েট বলছে দ্য অ্যাটমিক ওয়েট অফ অ্যান অ্যাটম ইজ 24, অ্যাটমিক নাম্বার ইজ 12, হোয়াট উইল বি ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট? ভালো করে বোঝো, অ্যাটমিক ওয়েট 24, atomic number 12, what will be its equivalent weight? How you will calculate this? দেখো অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, অ্যাটমিক নাম্বার মিন্স নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার মিন্স নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন কত? 12, 12কে কনফিগারেশন করো 2, 8, 2, তাহলে হোয়াট উইল বি ইটস ভ্যালেন্সি? এই অ্যাটমের ভ্যালেন্সি কত? ভ্যালেন্সি উইল বি 2, কারণ দুটো ইলেকট্রন বর্জন করা সহজ, নাকি 6টা ইলেকট্রন গ্রহণ করা সহজ? দুটো ইলেকট্রন বর্জন করা সহজ, তাই এর ভ্যালেন্সি কত? এর ভ্যালেন্সি হয়ে যাবে 2। তাহলে এর ভ্যালেন্সি 2 ক্যালকুলেট করে ফেললাম। এবার বলেছে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট 24/2, অ্যাটমিক ওয়েট 24/2, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 12। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 12। তাহলে ইকিউ ওয়েট হচ্ছে 12, 24/2 মানে 12। ক্লিয়ার একদম সবার কাছে? কারো অসুবিধা হলে জিজ্ঞেস করো। হয়েছে? নেক্সট দেখো হাইয়েস্ট লংগেস্ট প্রপার্টিজ অফ সাম এলিমেন্ট, হাইয়েস্ট লংগেস্ট প্রপার্টিজ অফ সাম এলিমেন্ট। তাহলে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তোমার যদি বলা হয় যে এটা তোমরা অলরেডি এমসিকিউ থিওরিতে পড়েছো না? এমসিকিউ থিওরিতে পড়েছো, হ্যাঁ? তো তার বেসিসে দেখো এখানে বলা হচ্ছে লাইটেস্ট মেটাল, লাইটেস্ট এলিমেন্ট বা লাইটেস্ট নন মেটাল। এই দিকটা আমরা মেটালকে রাখার চেষ্টা করেছি, এই দিকটা আমরা নন মেটালকে রাখার চেষ্টা করেছি, সেম সেম প্রপার্টিস। লাইটেস্ট মেটাল, লাইটেস্ট এলিমেন্ট বা নন মেটাল, কম্বাসেবল মানে দাহ্য, মানে আগুন ধরে,
নন কম্বাস্টেবল মানে আগুন ধরে না। হেভিয়েস্ট মেটাল, হেভিয়েস্ট নন মেটাল, দেখো লাইটেস্ট মেটাল লিথিয়াম, লাইটেস্ট নন মেটাল হাইড্রোজেন, কম্বাস্টেবল আর নন কম্বাস্টেবল হিলিয়াম। আর হেভিয়েস্ট মেটাল হচ্ছে অসমিয়াম, হেভিয়েস্ট নন মেটাল আয়োডিন, হার্ডেস্ট মেটাল হচ্ছে টাংস্টেন, ন্যাচারালি হার্ডেস্ট মেটাল হচ্ছে ডায়মন্ড মানে সাবস্টেন্স, ঠিক আছে। হেভিয়েস্ট নন মেটাল আয়োডিন। আর্টিফিশিয়ালি হার্ডেস্ট সাবস্টেন্স হচ্ছে বোরন কার্বাইড, মানে হার্ডেস্ট হয় একটা ন্যাচারালি, আর একটা হয় তোমার বানানো হয় ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে B4C বোরন কার্বাইড। দেখো লিকুইড মেটাল মার্কারি, লিকুইড নন মেটাল ব্রোমিন, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট মেটাল হচ্ছে মার্কারি, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট নন মেটাল হিলিয়াম, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট মেটাল টাংস্টেন, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট নন মেটাল ডায়মন্ড, বেস্ট কন্ডাক্টর অফ মেটাল সিলভার, বেস্ট নন মেটালিক কন্ডাক্টর হচ্ছে গ্রাফাইট, মোস্ট ডাকটাইল বা মেলিয়েবল মেটাল গোল্ড। দেখো মোস্ট প্রেশিয়াস মেটাল হচ্ছে প্লুটোনিয়াম, মোস্ট অ্যাবান্ডান্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট অ্যালুমিনিয়াম, মোস্ট অ্যাবান্ডান্ট ট্রানজিশনাল মেটাল হচ্ছে আর্থ ক্রাস্টেড আয়রন, ঠিক আছে। দেখো ডাকটাইল বা মেলিয়েবল মানে হচ্ছে নমনীয়, নমনীয় মেটাল সোনা, সোনা নমনীয় বলে এত ধরনের অর্নামেন্টস খুব ইজিলি তৈরি করা যায়। দেখো মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ ক্রাস্ট অক্সিজেন, মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন হিউম্যান বডি অক্সিজেন, মানে হিউম্যান বডিতে সবথেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, আর্থে সবথেকে বেশি পাওয়া যায় অক্সিজেন। মোস্ট অ্যাবান্ডেন্ট ইন ইউনিভার্স বা সান বা কসমিক্স হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন, সবথেকে বেশি পরিমাণে মানে কসমিক বা ইউনিভার্সে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন, ঠিক আছে। নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখে রাখো। মোস্ট অ্যাবান্ডেন্ট, লেখো মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট, মোস্ট অ্যাবান্ডেন্ট metal, most abundant metal in earth crust, most abundant metal in earth crust say aluminium, most abundant metal in earth crust, sorry most abundant metal in, sorry most abundant earth crust element, তো ঠিক আছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে এটা নয় অ্যাকচুয়ালি, দেখো আর্থ ক্রাস্ট অ্যালুমিনিয়াম নয়, মাই মিস্টেক, ওটা তো অক্সিজেন। এটা হবে কি সিকোয়েন্সটা দেখো, প্রথমে অক্সিজেন, অক্সিজেন তারপরে সিলিকন, তারপরে কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। মানে সব থেকে বেশি অক্সিজেন, মানে যেটা আমরা এই যে এখানে লিখেছি অক্সিজেন, তারপরে যেটা থাকে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম। শুধু অক্সিজেন জানলে হবে না, তিনটাকেই জানতে হবে, ঠিক আছে। দেখো এলিমেন্ট, এলিমেন্ট প্রেজেন্ট, প্রেজেন্ট এলিমেন্ট প্রেজেন্ট ইন কেরোসিন, কেরোসিন অয়েল, কি কেরোসিন অয়েলে থাকে সোডিয়াম, 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 এলিমেন্ট প্রেজেন্ট ইন কেরোসিন অয়েল ইজ সোডিয়াম। লেখো এলিমেন্ট প্রেজেন্ট ইন, এলিমেন্ট প্রেজেন্ট ইন bones, bones and teeth, teeth এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম। নাম্বার অফ লিকুইড এলিমেন্ট লেখো, নাম্বার অফ লিকুইড, নাম্বার অফ লিকুইড এলিমেন্ট, নাম্বার অফ লিকুইড এলিমেন্ট টোটাল হচ্ছে 6টা। পুরো পিরিয়ডিক টেবিলে লিকুইড এলিমেন্ট হচ্ছে 6টা, যেমন Hg, Br, Cs সিজিয়াম, Ga গ্যালিয়াম, Rb রুবিডিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। Hg হচ্ছে হাইড্রোজিরাম বা পারদ বা মার্কারি, ব্রোমিন, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, এই 6টা হচ্ছে লিকুইড সাবস্টেন্স। পরীক্ষায় কোশ্চেন দেয় হুইচ ওয়ান ইজ লিকুইড ইন রুম টেম্পারেচার, লিকুইড ইন রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার, লিকুইড ইন রুম টেম্পারেচার সেটা হচ্ছে ব্রোমিন, ব্রোমিন। অ্যান্ড লাস্ট পয়েন্ট লেখো
রেডিওঅ্যাক্টিভ লিকুইড এলিমেন্ট ফ্রান্সিয়াম, এফআর। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি পিরিয়ডিক টেবিলের বেসিক। এরপরে বেসিক মানে ডিটেলে বেসিক। এরপরে যেটা পড়ে রয়েছে পিরিয়ডিক প্রপার্টিজ, তো এটা আজকে আর আমরা করব না, ঠিক আছে, এখনো অনেকটা রয়েছে। তো আমরা নেক্সট দিন ফ্রেশ মাইন্ডে এই প্রপার্টিসগুলো তো শিখবো, কারণ এর জন্য বেশ টাইম লাগবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এই পোর্শনটা পার্ট 2-তে গিয়ে পড়বো। তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।